1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, সেই ভারত ছাড়ো আন্দোলনের কি পটভূমি ছিল, ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব কি ছিল। 4.4 এই ইউনিটে সাম্রাজ্যবাদ ও বিচ্ছিন্নতাবাদ, জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর মধ্যে আজকে বেছে নিয়েছি ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব। দেখো এখানে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য লিখেছি 4 নম্বরের জন্য, এবং যে পয়েন্টগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেই পয়েন্টগুলো হচ্ছে একটা ভূমিকা, তারপরে গণবিপ্লব বলতে কি বুঝি, তারপরে অসাম্প্রদায়িক আন্দোলন কেন বলা হচ্ছে, তারপরে স্বাধীনতার ভিত্তি স্থাপন, ব্রিটিশের বোধোদয়, কংগ্রেসের মর্যাদার পুনঃপ্রতিষ্ঠা, ব্রিটিশের মৃত্যু ঘণ্টা। এই সমস্ত বিষয়গুলি তোমাদের সঙ্গে আজকে এক এক করে আলোচনা করব। কেন আলোচনা করব? কারণ এইগুলো না জানলে, গুড়াটা যদি না জানি, তাহলে আগায় জল ঢলে কোনো লাভ হবে না। তাই ভারত ছাড়ো আন্দোলনের এই তাৎপর্যটা আমরা জানবো আলোচনার মধ্য দিয়ে। ভারত ছাড়ো আন্দোলন প্রমাণ করে যে ভারতীয়দের সম্মতি ছাড়া শাসন করা, ভারতবর্ষে থাকা, ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য দীর্ঘস্থায়ী করা এটা অসম্ভব। ভারতীয়দের সম্মতি নিতে হবে। কেন ভারতবর্ষে তারা থাকবে? কেন ভারতবর্ষে তারা আজও শাসন ক্ষমতা বিস্তার করবে? কেন ভারতীয়দের তারা স্বাধীনতা দেবে না? কেন ভারতীয়দের শুধু স্বায়ত্ত শাসনের কথা বলে প্রথম গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, তৃতীয় গোলটেবিল বৈঠক, একের পর এক গোলটেবিল বৈঠকে গান্ধীজিকে আহ্বান করছেন। গান্ধীজি ভালোবেসে, তাদের প্রতি ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে, তাদের প্রতিশ্রুতি ভঙ্গ না করে তিনি যাচ্ছেন, কিন্তু প্রত্যেকটায় ব্যর্থ হয়ে ফিরে আসছেন। ভারতবর্ষের মানুষ এটা জেনেছে, কংগ্রেস এটা দেখেছে, মুসলিম লীগ এটা দেখেছে, কমিউনিস্ট পার্টি এটা দেখেছে, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন এটা দেখেছে। কিন্তু দেখলে কি হবে? কংগ্রেসের ওপরে তো কোনো সংগঠন নেই। তখন ভারতবর্ষ মানেই হচ্ছে গান্ধীজি, গান্ধীজি মানেই হচ্ছে কংগ্রেস, গান্ধীজি মানেই অসহযোগ আন্দোলন, গান্ধীজি মানেই আইন অমান্য আন্দোলন, গান্ধীজি মানেই ভারত ছাড়ো আন্দোলন, গান্ধীজি মানেই ভারতবর্ষ। তো সেই ভারতবর্ষের একজন প্রধান ব্যক্তি তিনি হচ্ছেন গান্ধীজি। আর গান্ধীজি যখন ব্রিটিশ সঙ্গে কথা বলতে যাচ্ছেন, তখন তাকে শূন্য হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটা ভারতবর্ষের মানুষ প্রত্যক্ষ করেছে, দেখেছে, বুঝেছে, কিন্তু তারা আর সহ্য করতে পারেনি। ওই জন্যেই গান্ধীজি ডাক দিলেন 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন। এবং এই ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজি তার নিজের মতাদর্শ থেকে অনেকটা দূরে সরে আসলেন। যে গান্ধীজি চৌরি চৌরার ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে বিশাল ভারতবর্ষব্যাপী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন, যে গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করে গোলটেবিল বৈঠকে তিনি যোগ দিলেন আন্দোলন স্থগিত করে, সেই গান্ধীজি এবার কিন্তু তার সহ্যের সীমা ছেড়ে গিয়েছিল। এর মধ্যে সাইমন কমিশন বিরোধী দেখব, এর মধ্যে আমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দেখব। সমস্তটাই ওনার দেখা ছাড়া ব্রিটিশদের চরিত্রটা কি সেটা আমরা সবাই দেখেছি। জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি সবাই তার উক্তি দিয়েছে যে এই কংগ্রেসের, এই ভারতবর্ষে ব্রিটিশ চরিত্র কেমন। যাই হোক না কেন, তাহলে গান্ধীজির কথাতে ভারতবর্ষের মানুষ উঠছে বসছে। সেই গান্ধীজি এবার ডাক দিচ্ছেন ডু অর ডাই, হয় লড়াই করব, নাহলে মৃত্যুবরণ করব, হয় জয় করব, নাহলে মৃত্যুবরণ করব। তাই গান্ধীজি মানুষের স্পিরিট, মানুষের নার্ভ বুঝে তিনি শুরু করলেন ভারত ছাড়ো আন্দোলন। জাতীয়তাবাদী চেতনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে এই আন্দোলন শুরু করলেন গান্ধীজি। এবং সাধারণ মানুষ, কৃষক, শিক্ষার্থী, বেকার, যুবক যুবতী সকলে মিলে এই আন্দোলনে তারা সামিল হলেন। এবং যার নাম আগস্ট আন্দোলন, যার নাম 42-এর আন্দোলন, যার নাম ভারত ছাড়ো আন্দোলন। সেই আন্দোলনে গুরুত্বপূর্ণ তাৎপর্য কি ছিল বা গুরুত্ব কি ছিল, আমরা আজকের এই 6টা পয়েন্টে আলোচনা করব। প্রথমে লিখেছি গণবিপ্লব। গণবিপ্লব তখনই বলা হয় যে বিপ্লবে ধনী, গরিব, হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, আপামর জনগণ সবাই এসে সামিল হয়, তখনই হয় গণবিপ্লব, না তাছাড়া কিন্তু হয় না। আর বিপ্লব, এখানে একটা কথা বলা হয়েছে, গণ মানে বললাম সমস্ত ভারতবাসীর জনগণ, আর বিপ্লব মানে কি
বিপ্লব মানে সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, দেশের শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন, সমস্তটাই পরিবর্তন, তবে সেটা বিপ্লব হবে। যেটা তোমরা ফরাসি বিপ্লব দেখে এসেছো, তাই তো, ইতালির ঐক্য আন্দোলন দেখে এসেছো, ফেব্রুয়ারি বিপ্লব দেখেছো, জুলাই বিপ্লব দেখেছো, রুশ বিপ্লব দেখেছো, সবই তো দেখে এসেছো। তো সেই বিপ্লবকে বলা হচ্ছে বিপ্লব। এবং আমাদের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে এই 42-এর আন্দোলনকে আমরা বলছি এটাকে গণবিপ্লব। তাই প্রথম পয়েন্ট বলেছি গণবিপ্লব। ভারত ছাড়ো আন্দোলন ছিল প্রকৃত অর্থে এই জন্যে গণবিপ্লব। কংগ্রেস এই আন্দোলনকে একেবারে গণযুদ্ধে নিয়ে গিয়েছিল। কংগ্রেস এই আন্দোলনকে সমস্ত মানুষকে রাস্তায় নামতে, যার যার কাছে যা আছে অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তায় নামতে উৎসাহিত করেছিল। তাই নেহরু এটাকে কি বলছেন? স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। কে বলছেন? ডিসকভারি অফ ইন্ডিয়ার লেখক, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জওহরলাল নেহরু এটাকে বলছেন স্বতঃস্ফূর্ত একটা অভ্যুত্থান বলে তিনি অভিহিত করেছেন। যে কারণে এইখানটায় কৃষক, এইখানটায় শ্রমিক, এইখানটায় সাধারণ মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ তারা কিন্তু অংশগ্রহণ করবেন, যার জন্য এটাকে তিনি বলছেন গণ অভ্যুত্থান। দ্বিতীয় পয়েন্ট, অসাম্প্রদায়িক আন্দোলন। কেন সাম্প্রদায়িক মানে কি? সাম্প্রদায়িক মানে হচ্ছে কোনো একটা শ্রেণী দ্বারা পরিচালিত। সেটা সাঁওতাল হতে পারে, সেটা মুন্ডা হতে পারে, সেটা হিন্দু হতে পারে, সেটা মুসলিম হতে পারে, তাই তো। তো যখন হিন্দুদের দ্বারা পরিচালিত হবে তাহলে সেটা হিন্দুদের সংগঠন, হিন্দুদের আন্দোলন। যখন মুসলমানদের দ্বারা পরিচালিত হবে, যেমন ফরাজি আন্দোলন, যেমন ওয়াবি আন্দোলন, এগুলো সব সাম্প্রদায়িক আন্দোলন বলেছেন কেউ, কোনো ঐতিহাসিক বলেছেন না। আর তাহলে এই রকম এটাকে আমরা বলছি কোনো সম্প্রদায় নয়, এটা হচ্ছে অসাম্প্রদায়িক, অর্থাৎ সম্প্রদায়হীন। অর্থাৎ এই আন্দোলন ছিল সম্পূর্ণ পরিমাণে হিন্দু মুসলমান ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির একেবারে সমস্ত মানে মিলেমিশে একাকার করা একটা আন্দোলন। মুসলিম লীগ এই আন্দোলনে যোগ দিয়েছে, কমিউনিস্ট পার্টি এই আন্দোলনে যোগ দিয়েছে, হিন্দুরা এই আন্দোলনে যোগ দিয়েছে, খ্রিস্টানরা এই আন্দোলনে যোগ দিয়েছে, বৌদ্ধরা, অর্থাৎ ভারতবর্ষের সমস্ত শিখ, পাঞ্জাবি, মুসলমান, হিন্দু, সমস্ত ভারতীয় বসবাসকারী সমস্ত মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছে। তাই এটাকে আমরা বলছি কি অসাম্প্রদায়িক আন্দোলন। এবং এই জন্য আরো বেশি এই আন্দোলনটা জনপ্রিয়তা অর্জন করেছিল যে সেই সময় কংগ্রেসের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল যার নাম হচ্ছে মুসলিম লীগ। সেই মুসলিম লীগও কিন্তু এই আন্দোলনে তারা কিন্তু অংশগ্রহণ করেছে। সুতরাং এই দিক থেকে কিন্তু এই আন্দোলনটা সম্প্রীতির বার্তা বহন করেছে। এবং উত্তরপ্রদেশ, শুনলে অবাক হবে, উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব সমস্ত জায়গার মানুষরা কিন্তু এখানে যোগ দিয়েছে এবং এই আন্দোলনটাকে স্বতঃস্ফূর্ত জায়গায় নিয়ে চলে গিয়েছে। আমরা জানি বিহার, আমরা জানি উড়িষ্যা, আমরা জানি দিল্লি, আমরা জানি উত্তরপ্রদেশ, আমরা জানি অযোধ্যা, সমস্ত জায়গায় কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব পড়েছিল। এবং তার মধ্যে আমাদের বাংলাও ছিল, সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল তমলুকে, সেটাও তোমরা জানো। নেক্সট পয়েন্ট করেছি আমরা স্বাধীনতার ভিত্তি স্থাপন। স্বাধীনতার ভিত্তি স্থাপন, স্বাধীনতার ভিত্তি অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হোক, তার যে ভিত্তিটা স্থাপিত হয়েছিল এই ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে দিয়ে। কারা বলছেন? ঐতিহাসিকরা বলছেন। অর্থাৎ এখানে একদিকে যেমন সুভাষচন্দ্রের সশস্ত্র আন্দোলন দেখতে পাচ্ছি এই সময়কালে, এবং পাশাপাশি আমরা দেখছি গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন। অর্থাৎ একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের ওপরে বিদেশ থেকে ব্রিটিশের শত্রু জার্মানি, ব্রিটিশের শত্রু রাশিয়া, ব্রিটিশের শত্রু জাপান, ব্রিটিশদের শত্রুদের কাছ থেকে তিনি সহযোগিতা নিয়ে ভারতবর্ষে তিনি যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তুলছেন বাইরে থেকে, এবং ভারতবর্ষে এসেও ঠিক তেমনি আমরা দেখব যে মহাত্মা গান্ধী তিনিও ভারতের মধ্যে থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তুলছেন। তাহলে এই যে সুভাষচন্দ্র বসুর সশস্ত্র বিপ্লবী আন্দোলনের তৎপরতা ব্রিটিশ সরকারকে আতঙ্কিত করেছিল, পাশাপাশি আতঙ্কিত করেছিল আমাদের মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব। 1942 সালে 8ই আগস্ট যখন রাত 12টার সময় এই আন্দোলনের সিদ্ধান্ত বা চূড়ান্ত রূপরেখা তৈরি হলো, সঙ্গে সঙ্গে রাত 12টার সময় জওহরলাল নেহরু
বল্লভভাই প্যাটেল এবং মহাত্মা গান্ধীকে পুনার আগা খা প্রাসাদে তাদেরকে গৃহবন্দী করে রাখা হলো, এবং তারা যাতে মানুষের সঙ্গে যোগাযোগ করতে না পারে, তাদের বার্তা পৌঁছে দিতে না পারে, তার ব্যবস্থা করেছিল। কিন্তু তারপরেও জনগণ কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলন নেমেছিল, এবং কংগ্রেসের দ্বিতীয় সারির নেতৃত্ব যারা জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, অচ্যুত পট্টোপাধ্যায়, এদের মতো বিখ্যাত ব্যক্তি যারা কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিল বা বিভিন্ন সময় কংগ্রেস সমাজতান্ত্রিক দলের নেতৃত্ব দিয়েছিল, তারা কিন্তু ভারত ছাড়ো আন্দোলনে এই দ্বিতীয় সারির এই নেতৃত্বরা কিন্তু এই আন্দোলনটাকে জোরদার করে নিয়েছিল। তাহলে ভারত ছাড়ো আন্দোলনের ওপরে সুভাষচন্দ্র বসুর যেমন একটা প্রভাব পড়েছিল বিদেশ থেকে, ঠিক দেশের ভেতর থেকেও কিন্তু মুসলিম লীগ, কংগ্রেস এবং মহাত্মা গান্ধীর তার যে আলোড়ন তৈরি করা আন্দোলন, সে আন্দোলনকে ব্রিটিশকে কিন্তু বেগ পাইয়ে দিয়েছিল, ব্রিটিশের রাতের ঘুম কিন্তু কেড়ে নিয়েছিল। এবং ভারত ছাড়ো আন্দোলনের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল ভারতবর্ষের তাদের দিন শেষ হয়ে আসছে, শুধু সময়ের অপেক্ষা, যে কোনো মুহূর্তে আমাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে, ভারতবর্ষ ভারতীয়দের হাতে তুলে ধরতে হবে, এবং প্রশাসনিক পর্যায়ের তার সেই চরম জায়গায় কিন্তু তারা যেতে চাইছিল। পরের দেখো যে পয়েন্ট আমরা লিখেছি, ব্রিটিশের বোধোদয়। এতদিন পর ব্রিটিশের বোধোদয় হলো, এটা বিশ্বাসযোগ্য? ব্রিটিশের কি বোধোদয় হয়নি? ব্রিটিশদের কি চৈতন্যদয় হয়নি? অবশ্যই চৈতন্যদয় হয়েছিল, অবশ্যই বোধোদয় হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনে আরো হাড়ে হাড়ে টের পেয়েছিল। বিভিন্ন জায়গায় সরকারি স্কুল, সরকারি অফিস, ট্রেন, বাস, ট্রাম, রেল, সমস্ত জায়গায় তারা কিন্তু প্রতিরোধের সম্মুখীন হয়েছিল, এবং কংগ্রেসকে গুরুত্ব যে দিত না এতদিন, যে লর্ড ডাফরিন মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে অভিহিত করেছিল, সেই ডাফরিনই কিন্তু সেই কংগ্রেসকে পরবর্তীকালে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ পার্লামেন্ট গুরুত্ব দেওয়া শুরু করেছিল, এবং ব্রিটিশদের চৈতন্যদয় হলো এই কারণে যে এই আন্দোলনের তীব্রতা তাদেরকে চৈতন্যদয়ে, এই আন্দোলনের তীব্রতা তাদেরকে বোধোদয়ের জায়গা নিয়ে গেল। এবং ব্রিটিশ সরকার তখনই বুঝতে পারলো 42-এর আন্দোলনের সময় যে সত্যি সত্যি ভারতবর্ষে আমাদের আর কিন্তু আসার কোনো জায়গা নেই, এবং যে জায়গাটা তৈরি করছে ভারতীয়রা আন্দোলনের মাধ্যমে। আয়ারল্যান্ডের আন্দোলন, মিশরের আন্দোলন, রাশিয়ার আন্দোলন ভারতীয়দের জ্ঞান চক্ষু খুলে দিয়েছিল। আয়ারল্যান্ডের আন্দোলন, ব্রিটিশ সরকারের পরাজয় হলো, ভারতবর্ষের মানুষ আরো উৎসাহিত হলো যে এই শক্তিকে পরাজিত করা যায়, কেন যাবে না? সব আছে আমাদের, কি নেই আমাদের? তাহলে আয়ারল্যান্ড যদি পারে, তুরস্ক যদি পারে, রাশিয়া যদি পারে, ব্রিটিশ বিরোধী বিভিন্ন দেশ তারা যদি ব্রিটিশের কাছ থেকে তাদের দেশটাকে অধিকার করতে পারে, কেড়ে নিতে পারে, স্বাধীনতা আনতে পারে, তাহলে ভারতবর্ষ কেন পারবে না? এর ফলে ভারতীয়রা বুঝতে পারলো যে ব্রিটিশ সরকার অপরাজেয় না, নেপোলিয়ান অপরাজেয় নয়, হিটলার অপরাজেয় নয়, ব্রিটিশ সরকারও অপরাজেয় নয়, সুতরাং এদেরকেও পরাজিত করা যেতে পারে। এই বোধোদয়টা কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যেও এসেছিল, এবং ব্রিটিশ সরকারের চৈতন্যদয় হয়েছিল যে এই ভারতবর্ষকে আর ধরে রাখা যাবে না, এবার আমাদের ছাড়তে হবে। লাস্ট হচ্ছে কংগ্রেসের মর্যাদা, যে কংগ্রেসকে মর্যাদা দেয়নি কখনো। ব্রিটিশ সরকার কংগ্রেসকে তুরুপের তাস হিসাবে খেলেছিল, বারবার গোল টেবিল বৈঠক 1930, 1931, 1932 গোল টেবিল বৈঠকে বারবার ডেকে নিয়ে গেছে। উদ্দেশ্য ছিল কি, ভারতবর্ষকে কখনো বলেছে স্বায়ত্ত শাসন দেব, কখনো বলেছে এই তো কিছু কিছু পূর্ণ স্বাধীনতা দেব, স্বরাজ দেব, বিভিন্ন টোপ বিভিন্ন সময় তারা দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এইবার তারা কিন্তু বুঝতে পেরেছে যে কংগ্রেস এমন একটা প্রতিষ্ঠান এবং কংগ্রেসের দ্বারা এই আন্দোলন এমন একটা জায়গায় যাচ্ছে, তাতে জাতীয় কংগ্রেসের পক্ষে সাধারণ মানুষের তাদের যোগটা বেশি হয়ে পড়েছে, এবং আন্দোলনের ফলে মহাত্মা গান্ধীর অনশন এবং মহাত্মা গান্ধীর কর্মকাণ্ড, তার ব্যক্তিত্ব, তার চিন্তাধারা ভারতবর্ষের প্রতিটি মানুষের হৃদয়কে আলোড়িত করেছে। যে মহাত্মা গান্ধী যে আন্দোলনে তিনি নামছেন, সেখানেই তিনি সাফল্য অর্জন করছেন। সে ডান্ডি অভিযান হতে পারে, যে সে লবণ সত্যাগ্রহ হতে পারে, যাই হোক না কেন, এটা ওরা বুঝতে পেরেছিল। নেক্সট হচ্ছে আমরা লিখব যে
এই সময় টুমরো স্ট্রাগল এই গ্রন্থে আমরা দেখছি, টুয়ার্ডস স্ট্রাগল এই গ্রন্থে আমরা দেখছি যে জয়প্রকাশ নারায়ণ কংগ্রেস সমাজতান্ত্রিক দলের অন্যতম এবং ভারত ছাড়ো আন্দোলনের দ্বিতীয় সারির নেতা জয়প্রকাশ নারায়ণ যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি লিখছেন দি কংগ্রেস অ্যালোন ফর দ্য কান্ট্রি, দি কংগ্রেস অ্যালোন ফর দ্য কান্ট্রিজ স্লাভেশন, এইটা তিনি বলছেন। এরপরে চলে আসি ব্রিটিশ শাসনের মৃত্যু ঘণ্টা, এই পয়েন্টটা শেষ করব। সুমিত সরকারের মতে, ঐতিহাসিক সুমিত সরকারের মতে তিনি বলছেন এই আন্দোলনের ফলে আমরা কি দেখছি, একদিকে কৃষক, একদিকে শ্রমিক, একদিকে সাধারণ মানুষ সবাই এই আন্দোলনে যোগ দিয়েছে। এবার এই আন্দোলনে যখন এই শ্রেণীগুলো যোগ দেবে, এমন কোনো পৃথিবীর শক্তি আছে যে তৃতীয় শ্রেণীর মানুষরা যখন কোনো আন্দোলনে যোগ দেয় তখন সেই আন্দোলনটা ব্যর্থ হয়? আমরা দেখিনি। ফরাসি বিপ্লবে কি দেখেছি আমরা? তৃতীয় শ্রেণীর মানুষ যখনই যেখানে গিয়েছে আন্দোলন সফলতায় দেখেছে। সুমিত সরকার সেটাই বলেছেন যে এই আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষ, এই মানুষগুলো কিন্তু রাস্তায় নেমেছিল, যার কাছে যা আছে সমস্তটা নিয়েই তিনি নেমে পড়েছিলেন। তাই গান্ধীজি বলেছিলেন এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব, এটাকে ধ্বংস করতে হবে। এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব, এটাকে ধ্বংস করতেই হবে। কে বলছেন? মহাত্মা গান্ধী। তাই ভারতবর্ষের সমস্ত জনগণ তার কথাতেই বুঝে নিয়েছিল যে এই শয়তান সরকারকে ধ্বংস করতে গেলে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, যার কাছে যা আছে নিয়ে নেমে পড়লো শত্রুর সম্মুখে রণাঙ্গনে। সেই রণাঙ্গনে নেমেই ভারত ছাড়ো আন্দোলনের পূর্ণতা প্রাপ্ত হয়েছিল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা এটা করবে, অবশ্যই করবে। আমি যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশনগুলো অবশ্যই তোমরা কিন্তু নজরে রাখবে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।